ইরানের কড়া জবাবে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, পাল্টা হামলায় গোয়েন্দা প্রধানকে হারালো তেহরান। শপথ ছাড়াই মেয়রের আসনে ইশাক হোসেন, ঢাকা দক্ষিণ সিটির নাগরিক সেবার দায়িত্ব ভাগ। লন্ডন বৈঠকে রাজনীতিতে নতুন টানাপোড়েন, নাখোশ কয়েকটি দল, যৌক্তিকতা দেখছে না বিএনপি। পুলিশের খাতায় পলাতক হাসিনা কামাল, হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ। হবিগঞ্জে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাজীপুরে চাকরির প্রলোভনে কিশোরীকে নির্যাতন। সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তেল আবিব সহ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এতে ইসরায়েলের প্রাণ গেছে 8 জনের, আহত শতাধিক। 4 দিনে 24 ইসরায়েলির প্রাণহানি দেখল দেশটি। পাল্টা হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা। একদিকে ইসরায়েলের আধিপত্যের যুদ্ধ, অন্যদিকে ইরানের অস্তিত্বের লড়াই। নাছোড়বান্দা দুই পক্ষই, ফলে চতুর্থ দিনে গড়ালো ইরান ইসরায়েল উত্তেজনা। রোববার মধ্যরাতে ফের ইরানের হামলা, একবার দুবার নয়, সকাল পর্যন্ত মোট 5 দফা। এতে লণ্ডভণ্ড মধ্য ও উত্তর ইসরায়েল, ভেঙে পড়া ভবন ও পুড়ে যাওয়া অবকাঠামো, যেন গাজার দীর্ঘদিনের চিত্র উঠে এসেছে জায়নবাদী রাষ্ট্রে। হাসপাতালে ভিড় মোকাবেলায় হিমশিম খাচ্ছে জায়নবাদীরা। প্রতিদিনই হুহু করে বাড়ছে হতাহতের সংখ্যা। টানা 4 দিনে বহুবার ব্যর্থ শক্তিশালী আয়রন ডোম, আর এতে ধ্বংসযজ্ঞের যে নজির সৃষ্টি হয়েছে ইসরায়েলে, তাতে মুখ থুবড়ে পড়েছে প্রতিরক্ষার দীর্ঘ অহম। গাজা যুদ্ধে মধ্যস্থতায় কয়েকবার সফলতার মুখ দেখেছে কাতার ও ওমান। 4 দিন হামলা পাল্টা হামলার পর এগিয়ে আসে দেশ দুটো। ইরানকে দেয়া হয় আলোচনার প্রস্তাব, তবে সেটি নাকচ করে দেয় তেহরান। সাফ জানিয়ে দেয়, ইসরায়েল হামলা না থামালে হবে না কোনো বৈঠক। বরং ইসরায়েলের যে কোনো আগ্রাসনে আরো কঠোর জবাবের প্রতিশ্রুতি দেন ইরানি প্রেসিডেন্ট। আমরা কোনোভাবেই চাই না যুদ্ধ দীর্ঘ হোক, তবে আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী, এমন সমুচিত জবাব দিতে প্রস্তুত। ইসরায়েলকে আগে থামতে হবে, না হলে আমাদের প্রতিক্রিয়া আরো কঠোর হবে। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে বিস্ফোরক তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার সুযোগ ছিল ইসরায়েলের কাছে, তবে তার উপর হামলা আটকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এ তথ্য অস্বীকার করেছে নেতানিয়াহু, বরং তার মতে ইরানের ক্ষমতার পালাবদলই ইসরায়েলের অন্যতম লক্ষ্য। অবশ্যই এটি একটি পরিণতি হতে পারে। ইরানের নাগরিকরা নিজেদের এই মৌলবাদী শাসন চায় না। 46 বছর ধরে তারা স্বাধীনতা চাচ্ছে। আমার ধারণা এটি বাস্তবায়নে বর্তমানে উপযুক্ত সুযোগ আছে। এদিকে ইসরায়েলের প্রতিরোধে তেহরানে বেড়েছে মৃতের সংখ্যা। তেল আবিবে হামলায় নিহত হয়েছেন ইরানের 3 শীর্ষ কর্মকর্তা, যাদের মধ্যে একজন বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি। 2022 সালে অন্যতম ক্ষমতাবান জেনারেল হোসেন তায়েবের স্থলাভিষিক্ত হন তিনি। জানা যায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন কাজেমি। সোমবার ইরানের কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসযজ্ঞ, ইসরায়েলের একাধিক অঞ্চল, উত্তর মধ্যাঞ্চল উপকূলীয় শহরে গুড়িয়ে গেছে বহু বাড়িঘর, সামরিক বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতেও ব্যাংকারের থেকে হুঙ্কার দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইরানের প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম, বাতিয়াম শহরের হামলাস্থলগুলো যেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের প্রতিরূপ। আন্তর্জাতিক গণমাধ্যম ও ইরানি মিডিয়ার তথ্য অনুসারে শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত ইসরায়েলের দিকে কয়েক দফায় 1.5 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান।
তেল আবিবের প্রতিরক্ষা বলয় ভেদ করে যা গুড়িয়ে দিয়েছে বহু ভবন ও সামরিক বেসামরিক স্থাপনা। উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে জরুরি বাহিনী। বহুতল ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় চারপাশে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি মরদেহগুলো উদ্ধারের। অন্যান্য বাহিনীও আমাদের সহায়তা করছে। তবে এমন ধ্বংসযজ্ঞ দেখেও এতটুকু টলেননি জায়নবাদী নেতানিয়াহু। বাংকারে মুখ লুকিয়ে একের পর এক দিয়ে যাচ্ছেন হুঙ্কার। ইসরায়েলের মানুষ এখন বুঝছে ইরানের হাতে ক্ষেপণাস্ত্র থাকলে তারা কি করতে পারে। এরকম আরো 20,000 ক্ষেপণাস্ত্র ছুড়লে কি পরিণতি হবে আমাদের। এর কঠোর মূল্য চোকাতে হবে তেহরানকে। রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলে আঘাত হানে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র। এতে ক্ষতিগ্রস্ত হয় হাইফার তেল শোধনাগার কমপ্লেক্সের পাইপলাইন ও ট্রান্সমিশন লাইন। মধ্যাঞ্চলের রেহভোতে ধসে পড়ে বাণিজ্যিক ভবন, ঘটে প্রাণহানিও। বড় ক্ষয়ক্ষতি দেখে উপকূলীয় শহরগুলো। শিশুসহ এখানে অন্তত 4 জনের প্রাণহানি ঘটেছে। অবস্থা এমন যে অনেকে আপনজনের সাথে যোগাযোগেরও সুযোগ পাচ্ছেন না। তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিত স্থাপনা ও আগাম সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি সীমিত রাখতে পারছে জায়নবাদী রাষ্ট্রটি। প্রস্তুত করেছে জনগণকেও। দেশটির সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড অ্যাপের মাধ্যমে ক্ষেপণাস্ত্র আঘাত হানার 20 থেকে 25 মিনিট আগেই ফোনে সতর্কবার্তা পেয়ে যাচ্ছেন ইসরায়েলিরা। আশ্রয় নিচ্ছেন সুরক্ষিত স্থানে। মিলা খন্দকার, চ্যানেল 24। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। শপথ ছাড়াই মেয়রের আসনে বসলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা দেন তিনি। বলেন, তিনি নন, বরং যারা শপথ না পড়িয়ে দুর্নীতি করছে তারাই অবৈধ। প্রধান অতিথি মাননীয় মেয়র ইশরাক হোসেন। কেবল ব্যানারে খচিত এমন লেখাই নয়, স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। দিক নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের। মাসখানেক ধরে শপথ পড়ানোর দাবিতে ইশরাক হোসেনের আন্দোলন এখনো ফল না পেলেও বসে নেই তিনি। জন্ম নিবন্ধন সনদসহ ঢাকা দক্ষিণের নাগরিক সেবা নিশ্চিতে কার কি দায়িত্ব তাও ভাগ করে দেন তিনি। প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে। সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে। নগর ভবনে এই সভা শেষে সংবাদ সম্মেলন করেন ইশরাক। অবৈধ মেয়রের অভিযোগ নাকচ করে তীর ছোড়েন সরকারের দিকে। মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো যে বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপির এই নেতা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। নির্বাচনী তারিখ নিয়ে যৌথ বিবৃতিতে সরকারের উপর নাখোশ বিএনপি বাদে অন্য দলগুলো। তবে এসবের যৌক্তিক কারণ দেখছেন না বিএনপি। নাফিল ইসলামিক রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ আর অবিশ্বাসের ঘোর যেন কাটছেই না। যদিও জাতীয় ঐক্য ধরে রাখতে দফায় দফায় সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে নির্বাচনী তারিখ ইস্যুতে দলগুলোর মধ্যে নতুন করে দেখা দিয়েছে টানাপোড়েন। শুধু বিএনপির সাথে আলোচনা করে যৌথ বিবৃতি দেয়ায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাহলে কি মাননীয় প্রধান উপদেষ্টা একটি দল নিয়েই দেশ চালাবেন, সরকার চালাবেন, নির্বাচন করবেন? একদিকে ঝুঁকে পড়লেন, জনগণ মনে করে যে উনি ওনার নিরপেক্ষতা খণ্ড করেছেন। অন্যদের সাথে আলোচনা করে তারপরে এটা ঘোষণা করা যেত। হ্যাঁ, ওখানে একটা প্রেস ব্রিফিং হতে পারত যে এই আলোচনা হয়েছে। তবে আমরা এই বিষয়ে পরবর্তীতে দেশে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ডিসিশন জানাব।
এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, নির্বাচনের তারিখ নিয়ে নজিরবিহীন যৌথ বিবৃতির ব্যাখ্যা দিতে হবে সরকারকে। আরও যারা যারা অংশী আছেন তাদেরকে সাথে দিয়ে যৌথভাবে বা একসাথে সিদ্ধান্ত নেওয়া যেত। সরকারের অভিজ্ঞতার অভাব বলবো না কি বলবো তা আমি জানি না, সেটার অভাবে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েনের কারণ দেখছে না বিএনপি, বরং নির্বাচনের তারিখ ইস্যুতে নিজেদের অবস্থান থেকে সরে আসার কথা বলছে দলটি। প্রধান উপদেষ্টা তিনিও কম্প্রোমাইজ করেছেন দেশের সাথে, আমরাও কম্প্রোমাইজ করেছি দেশের সাথে, কারণ রাজনীতিতে একটা আর্ট আছে, তাই এটা বলা হয় যে পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ। এটা দেশের স্বার্থকে সামনে রেখেই সেটা করতে হয়, মানুষের স্বার্থকে সামনে রেখে, একটা বৃহত্তর স্বার্থে সামনে রেখে এটা করতে হয়, আমরা করেছি। বিএনপির এই নেতার বিশ্বাস, যে কোনো সংকটময় মুহূর্তে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখবে রাজনৈতিক দলগুলো। আমি তো মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার এই নির্বাচন সম্পর্কিত সময়সূচির সাথে তাদেরই দৃষ্টিভঙ্গির সামঞ্জস্যতা আছে, এখানে বৈপরীত্য তো দেখি না। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, গণফোরাম সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে হয় দ্বিতীয় জানাজা। অংশ নেন রাজনীতি অঙ্গনের বিশিষ্টজন সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় মোস্তফা মহসিন মন্টুর মরদেহ। সেখানে এই বীর মুক্তিযোদ্ধাকে ফুলের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে গার্ড অব অনারের মাধ্যমে তাকে দাফন করা হবে। রোববার বিকেল 5:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মহসিন মন্টু। গণতন্ত্রে বিশ্বাস করতেন, যে নীতির সঙ্গে তিনি যে কখনো আপোষ করেন, যে কারণেই আওয়ামী লীগ ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন, ঐক্যফ্রন্ট একটা বড় ভূমিকা পালন করেছেন। আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করবে সরকার। সচিবালয়ে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, গুম বিষয়ক কমিশনের মেয়াদ বাড়ানোর পরামর্শ দিয়েছে প্রতিনিধি দল, যা প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা হবে। বলেন, গুম বিষয়ক আইন প্রণয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘ প্রতিনিধি দল। যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। আমাদের সরকারের যে এই মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের যে কার্যাবলী, বিশেষ করে গুম কমিশন, সেগুলি তারা অনেক প্রশংসা করেছেন এবং তারা বলেছেন আমাদেরকে যত রকম সহযোগিতা প্রয়োজন হবে তত রকম সহযোগিতা ওনারা প্রদান করবেন। জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলেও এখনও অনেক চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছে জাতিসংঘের গুম কমিশনের বাংলাদেশে সফররত প্রতিনিধি দলটি। সকালে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল সিদ্দিকীর সাথে বৈঠকের পর চ্যানেল 24-কে কথা জানান ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানুস্কা। বলেন, এই সংকট কাটানোর সবথেকে সহজ এবং দ্রুত উপায় হচ্ছে গুমের শিকার পরিবারগুলোর কথা শোনা। সুষ্ঠু তদন্তের উপরও জোর দেন তিনি। ওয়ার্কিং গ্রুপের অন্য সদস্য আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ বলেন, মূলত ভুক্তভোগীদের রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তারা। পররাষ্ট্র সচিব ছাড়া গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দলটি। এছাড়া নীতি বিষয়ক আলোচনায় অংশ নেবে প্রতিনিধি দল। We have different meetings with victims, with families, with NGOs, and with different people from the government. We see that there are still a lot of challenges of different matters, and we're here to talk with different actors about those challenges and the best ways to address those challenges by also considering the voices of the families. জুলাই গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে খুঁজে পায়নি পুলিশ, তাই তাদের সন্ধানে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে পুলিশের খাতায় এই প্রথম শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে পলাতক দেখানো হলো। আজও ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ হয়। জুলাই গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনাল আইন সংশোধন করে নতুন করে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন সেই ট্রাইব্যুনালে বিচার হয়ে আসছে। তবে সবকিছু ছাপিয়ে যে বিষয়টি বারবার সামনে আসছে তা হলো কখনোই সঠিক সময়ে শুরু হচ্ছে না বিচার কাজ।
সোমবার জুলাই আগস্ট গণহত্যায় বিচারের প্রধান আসামি শেখ হাসিনার মামলা থাকলেও এদিন ট্রাইব্যুনাল বসেছে দুপুর 12টায়। অথচ ট্রাইব্যুনালের কার্যবিধিতেই সকাল 10:30টায় বিচার কাজ শুরুর কথা, যা চলবে বিকাল 4টা পর্যন্ত। কেন সঠিক সময়ে বিচার শুরু হচ্ছে না, এর সঠিক কারণ জানেন না কেউই। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ। তাই তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হলে তা গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। এদিকে আজও শেখ হাসিনার মামলা ঘিরে ট্রাইব্যুনালের পাশে দুটি ককটেল ছোড়া হয়। এতে মাজারের সামনে ককটেল বিস্ফোরিত হলেও শিশু একাডেমির গেটেরটি অবিস্ফোরিত রয়ে যায়। বাংলাদেশে যে অপরাধ হয়েছে সেটার বিচার হতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা। সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন জুলাই গণহত্যায় উত্তরার মামলায় সাবেক মেয়র আতিক সহ 6 জনকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। টিউলিপ সিদ্দিক যতই নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করুন না কেন, এখানকার কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। তাই এখানকার আইন মেনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য টিউলিপকে ডেকে পাঠিয়েছে দুদক। এদিকে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাই কমিশনার তাসনিম মুনা এবং তার স্বামীর বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান তৈরি করার অভিযোগ পেয়েছে দুদক। তাসনিম মুনা ও তার স্বামী সেই প্রতিষ্ঠান থেকে বিপুল টাকা লুটপাট করেছেন বলে দুদকের তদন্তে মিলেছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান ডক্টর মোমেন। পাচারকৃত অর্থ উদ্ধার সারা বিশ্বব্যাপী একটা জটিল কার্যক্রম। বাংলাদেশের এক্ষেত্রে অভিজ্ঞতা কম। এই কাজে দুদকের কর্মদক্ষতা বাড়াতে এনসি আমাদের সাহায্য করবে প্রতিশ্রুতি দিয়েছে, এবং আমরা এর মধ্যেই একজন বলবো যে প্রশিক্ষক বলা যাবে আমাদের সাথে কাজ করতে শুরু করবেন। শিক্ষার্থীদের জোর দাবি সত্ত্বেও অদৃশ্য চাপে 10 মাস ধরে ঝুলে আছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংগঠনগুলোর মধ্যে এ নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। তবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। জুম্মাতুল বিদা রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের 9 দফার একটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ চালু। যদিও 10 মাস পেরিয়ে কেবলই আলোচনায় ডাকসু নির্বাচন। বৈঠক, সেমিনার, স্মারকলিপি থেকে শুরু করে হুঁশিয়ারি বার্তা। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ সংগঠনগুলোর। তাই প্রশ্ন ছিল, কোথায় আটকে ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধানতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, যার মধ্য দিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে, তারা এখনও ডাকসুর সন্ধান করতে পারছে না। তাদের কাছে ডাকসু হচ্ছে হেলির ধূমকেতুর মতো। শিক্ষার্থীরা বলছেন, 10 মাসে 2 খুনের ঘটনায় বিচারহীনতা উস্কে দিচ্ছে সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি। তাই প্রশাসনিক ব্যর্থতায় পেছাচ্ছে ডাকসু ভোট। আগের ঘটনার বিচার না হওয়া কিন্তু পরবর্তী ঘটনাটা ঘটার প্রেক্ষাপট তৈরি করতেছে। আবার হচ্ছে সন্ত্রাস দখলদারিত্বের রাজনীতি ক্যাম্পাসগুলোতে ফিরে আসার চেষ্টা করছে। প্রশাসনিক এই ব্যর্থতাগুলির কারণে কিন্তু ডাকসুটা বারবার পিছাচ্ছে। দফায় দফায় আলোচনা ও সব পক্ষের দাবি চলমান। তবু অজানা কারণে নাকি অদৃশ্য চাপ, কেন ডাকসু নির্বাচন আয়োজন করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন? বুঝতে পারছি না যে কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ডাকসু হিসেবে ব্যর্থ হচ্ছে। কারণ বিশ্ববিদ্যালয় এমন একটি সুন্দর পরিবেশ এতদিন ছিল, এবং সহাবস্থানের যে রাজনীতি, একই সাথে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় কার্যক্রমগুলো পরিচালিত হওয়া, এই যে সবকিছু মিলে কিন্তু ডাকসু কার্যক্রম করা খুবই সম্ভব এবং স্বাভাবিক। অভিযোগ আছে, ডাকসু ঘিরে ছাত্রদলের সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপদ ক্যাম্পাস প্রশ্নেও তৈরি হয়েছে অনাস্থা। তবুও শিক্ষার্থীদের কল্যাণে সর্বজন গৃহীত ও সব অংশীজনের মতামতের ভিত্তিতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবি তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে সকল অংশীজনের
মতামতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাবনা গৃহীত হওয়ার পর ডাকসু নির্বাচনটি হলে আমরা মনে করি পরবর্তীতে ডাকসু নিয়ে আর কখনো কারো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আমরা চাই ডাকসু নিয়মিত হোক। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায় ডাকসু ভোট নির্বাচন কমিশন গঠনে প্রাথমিকভাবে ৩ শিক্ষকের নাম চূড়ান্ত হয়েছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন সহ তালিকায় আছেন ডক্টর SM শামীম রেজা ও ডক্টর কাজী মারুফুল ইসলাম। অর্থাৎ ফের বেঁধে দেয়া সময়ে হচ্ছে না ডাকসু নির্বাচন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে প্রধান উপদেষ্টাকে ইতিহাস শ্রেষ্ঠ গাদ্দার হিসেবে আখ্যা দেওয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র জানান, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ ঘোষণা না হলে আগামী 25 জুন শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করা হবে। দাবি জানান 36 জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণার। অভিযোগ করেন, মৌলিক সংস্কার ও বিচারের আগে নির্বাচনের ট্রেন ছেড়ে দিলে তা জুলাই শহীদ ও তাদের পরিবারের সাথে প্রতারণার শামিল। রক্তের মাস চলে এসেছে, সুতরাং লাল জুলাইয়ের আগে জুলাই সনদের জন্য আগামী 25 জুন শাহবাগ থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউ অভিমুখে জুলাই সনদ আদায়ের জন্য লাল মার্চ ঘোষণা করছি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তারা বলেন, অধ্যাদেশ বাতিলের দাবি থেকে পিছু হটার সুযোগ নেই। মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন আন্দোলনকারীরা। পরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ পুনর্বিবেচনার অবকাশ আছে। সংশ্লিষ্ট কমিটি শিগগিরই উপদেষ্টা পরিষদ একটি প্রতিবেদন দেবে। সে পর্যন্ত কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এবার ঈদযাত্রায় 415টি দুর্ঘটনায় প্রাণ গেছে 427 জনের। সবচেয়ে বেশি প্রাণহানি সড়ক পথে, আর যার মূল কারণ মোটরসাইকেল দুর্ঘটনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই চিত্র তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে 12টি পরামর্শ দেয় সংগঠনকে। প্রতি বছর ঈদ আনন্দের সাথে যোগ হয় সড়ক দুর্ঘটনার কান্না। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদের আগে পরে 415টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 427 জন, আহত হয়েছেন 1194 জন। এর মধ্যে শুধু সড়ক পথেই নিহত হয়েছেন 390 জন, আর সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় মোটরসাইকেলে, যাতে নিহতের সংখ্যা 147 এবং আহত 148 জন। 31 মে থেকে 14 জুন পর্যন্ত দুর্ঘটনার এই চিত্র তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। সড়ক দুর্ঘটনা, এইসব সড়ক দুর্ঘটনাগুলো ধরন বিশ্লেষণ করলে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার 37.20% জাতীয় মহাসড়কে, 28.23% আঞ্চলিক মহাসড়কে, 28.49% ফিডার রোডে সংঘটিত হয়েছে। সড়কে দুর্ঘটনা কমাতে ঈদের 4 দিন আগে থেকে ছুটি দেওয়ার দাবি সংগঠনটির। ঈদের আগে ঈদের ছুটি কম থাকায় একসাথে বেশি মানুষ রাস্তায় নামার কারণে মানুষের যাতায়াতের ভোগান্তি, দীর্ঘ যানজটে আটকে পড়া, কাউন্টারগুলোতে চরম ভিড় এবং সড়কে বেপরোয়া যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতি জানায়, গেল বছর ঈদুল আজহার তুলনায় এবছর সড়ক দুর্ঘটনা বেড়েছে 22% আর প্রাণহানি বেড়েছে 16%। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। এদিকে কক্সবাজারের রামুতে বাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের, আহত আরও 8 জন। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল পূরবী পরিবহনের একটি বাস। রশিদনগর এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। এদিকে কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশিদুল ইসলাম নিহত হয়েছেন। হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে এক কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বাস চালককে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেন স্থানীয়রা। ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ মিলেছে। রাজবাড়ীতে 2 স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে 2টি। রোববার ঢাকার সায়দাবাদ থেকে বাসে করে বানিয়াচংয়ের নিজ বাড়িতে যাচ্ছিলেন এক কলেজ শিক্ষার্থী। শায়েস্তাগঞ্জ নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় নামতে পারেননি। পরে রাত 10:30টায় শেরপুর বাস স্টেশন থেকে মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে ওঠেন। আউশকান্দি এলাকায় সব যাত্রী নেমে গেলে ভুক্তভোগীকে একা পেয়ে ধর্ষণ করে চালক ও হেলপার। এক পর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এসে চালক ছাব্বিরকে ধরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। তবে পালিয়ে যায় হেলপার লিটন। পরীক্ষা নিরীক্ষার জন্য ভুক্তভোগীকে নেওয়া হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে। পুরো রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করতে পারছি না, তবে ভিক্টিমের শরীরে কিছুটা আঘাতের জন্য পাওয়া গিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিচ্ছন্ন তদন্তের জন্য পুরো বিষয়টাকে আয়োগকে কীভাবে কোন দিকে লক্ষ্য রেখে তদন্ত করতে হবে সেটা একদম স্পষ্টভাবে আমি ধারণা দিয়েছি। এদিকে গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে এটিএম বুথের ভিতরে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো পলাতক বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়া। এই কাজ করার পর মানুষে জানছে কালকার থেকে উদাও হয়ে চলে গেছে। আমি বিচার চাই, সুস্থ বিচার চাই। আমি মনে করেন যে আমি টাকা পয়সা চাই না। এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 রেখে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। এর আগে রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে 2 কিশোরী ধর্ষণের ঘটনায় আলাদা 2টি মামলা হয়েছে। এতে অভিযুক্ত শিহাব মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সানজিদা শান্তা, চ্যানেল 24।